আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় অম্ল, ক্ষারক ও লবণ, এটা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। প্রথমে দেওয়া আছে অম্ল, ক্ষারক, ক্ষার কি। তাকে আমরা বলে নিই অম্ল, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসিড। অ্যাসিড বলতে আমরা কি বুঝি? যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকবে এবং জলীয় দ্রবণে H+ আয়ন মানে হাইড্রোজেন আয়ন দেবে, তাদেরকে বলা হয় অম্ল বা অ্যাসিড। দেখো আমি সংজ্ঞাটা তোমাদের লিখে দিচ্ছি। অম্ল বলতে আমরা কি বুঝি? অম্ল বা ইংরেজিতে বলা হয় অ্যাসিড। যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ প্রদান করে তাকে বা তাদেরকে অম্ল বা অ্যাসিড বলে। তো আমরা এই সংজ্ঞাটা এখানে কি লিখলাম? যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকবে এবং এরা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন তারা H+ দেখাইবে, তাদেরকে আমরা অ্যাসিড বলবো। যেমন আমরা কি বলতে পারি? HCl একটা অ্যাসিড, H2SO4 অ্যাসিড। যেমন HCl এটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন H+ Cl- প্রদর্শন করবে। H+ লেখা এটা কি হয়ে গেল? অ্যাসিড। আমরা আর কথা বলতে পারি CH3COOH, এটা নাম হলো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এটা যখন আয়নিত হবে জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করবে তখন CH3COO+ H+, এই যে এখানে H+ দেখাইলো, এই জন্য CH3COOH অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এটা কি হয়ে গেল? অ্যাসিড হয়ে গেল। আবার HCl এখানে জলীয় দ্রবণে H+ দেখাইলো, এই জন্য এটা কি হয়ে গেল? অম্ল বা অ্যাসিড হয়ে গেল। এই আমাদের অম্ল বা অ্যাসিড। এরপর আমরা চলে যাব ক্ষারক। ক্ষারক বলতে কি বোঝায়? ক্ষারক ইংরেজিতে বলা হয় বেজ। আগে তোমাদের আমি পড়ে লিখে দিচ্ছি, আগে সংজ্ঞাটা বলি যে ক্ষারক বলতে যে সমস্ত যৌগের মধ্যে অক্সাইড থাকবে এবং হাইড্রোক্সাইড থাকবে এবং যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে তাদেরকে আমরা বেস বা ক্ষারক বলতে পারি। যে সমস্ত যৌগের মধ্যে ধাতু হতে পারে অথবা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের সাথে অক্সাইড এবং হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করবে এবং যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে তাদেরকে বলা হয় ক্ষারক। আমি সংজ্ঞাটা আমাদের লিখে দিচ্ছি, দেখো তোমরা। ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে
ক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে বেস বা ক্ষারক বলে। যৌগের সাথে অক্সাইড এবং হাইড্রোক্সাইড থাকবে এবং যারা অ্যাসিডেটেড বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে আমরা এদেরকেই ক্ষারক বলতে পারি বা ক্ষারক বলে। যেমন CaO নাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস HCl, এরা বিক্রিয়া করলে হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। CaO নাম ক্যালসিয়াম অক্সাইড, এটা ধাতুর অক্সাইড। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করলে হয় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, H2O পানি। এটা লিখলাম আমরা ধাতুর অক্সাইড। আবার লিখতে পারি পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, তাহলে হবে পটাশিয়াম ক্লোরাইড HRO মিলে পানি। পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি। আবার আমরা লিখতে পারি যৌগমূলকের NH4OH, NH4OH নাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, বিক্রিয়া করলে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড HROH মিলে হয়ে গেল পানি। তাহলে এর নাম হলো NH4OH। NH4OH এর নাম হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, HCl হলো অ্যাসিড, বিক্রিয়া করার পরে হয়ে গেল আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ, আর H2O হলো পানি। তাহলে আমাদের সংজ্ঞার সাথে আমাদের মিলে গেল যে ধাতু বা ধাতুর মধ্যে ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড NH4 এর যৌগমূলক, এটা O হতে পারতো, আমরা এখন দিলাম OH দিলাম, হাইড্রোক্সাইড নিলাম। এর সাথে HCl অ্যাসিড বিক্রিয়া করার পরে যা তৈরি হলো আমাদের লবণ ও পানি তৈরি হয়ে গেল, এই আমাদের ক্ষারক হয়ে গেল। এরপরে আমাদের আসে ক্ষার। ক্ষার বলতে আমরা কি বুঝি? ক্ষারের সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিচ্ছি। ক্ষার বলতে আমরা কি বুঝি? ইংরেজিতে বলে এটাকে অ্যালকালি। ক্ষার হলো যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোক্সাইড থাকবে এবং যারা পানিতে দ্রবণীয়, এদের বলা হয় ক্ষার। কথাটা পরিষ্কার করে মনে রাখতে হবে, যৌগের সাথে OH থাকবে, হাইড্রোক্সাইড থাকবে এবং যারা পানিতে দ্রবণীয় হবে এদেরকে বলা হয় ক্ষার। তো সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো। ধাতু বা ধাতুর মতো বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগগুলোকে এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু হাইড্রোক্সাইড হবে, অক্সাইড হবে না। হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাকে ক্ষার বলে। তাহলে আমরা এখানে কি বললাম যে যৌগের মধ্যে হাইড্রোক্সাইড থাকবে এবং যারা পানিতে দ্রবণীয় হবে তাদেরকে আমরা কি বলবো? ক্ষার বলবো। এখানে ক্ষারের দুইটা ইম্পর্টেন্ট শর্ত হলো যৌগের মধ্যে OH, তার মানে হলো হাইড্রোক্সাইড থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। হাইড্রোক্সাইড থাকবে এক নাম্বার শর্ত, আর দুই নাম্বার হলো পানিতে দ্রবণীয় হতে হবে। এই মূল কথা, আমার দুইটা কথা মনে রাখতে হবে যে আমাদের যৌগের মধ্যে হাইড্রোক্সাইড থাকবে এবং সেটা কি করবে? পানিতে দ্রবণীয় হবে। তাইলে আমরা সেখানে কি বলতে পারি? এটাকে ক্ষার বলতে পারি। তাহলে যে সমস্ত যৌগের মধ্যে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাকে বলা হয় ক্ষার। OH থাকবে এবং কি পানিতে দ্রবণীয় হবে, যেমন NaOH, এর নাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম
হাইড্রোক্সাইড, এখানে OH আছে এবং এই যৌগটা পানিতে দ্রবণীয়, এজন্য এটাকে আমরা কি বললাম, ক্ষার বললাম। এই আমাদের প্রথম যে প্রশ্নটা অম্ল, ক্ষারক, ক্ষার কি, এটা আমাদের হলো। এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা অনেক সময় তোমাদের এলোমেলো হয়ে যায়, সেটা হলো পরের প্রশ্নটা সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়। এটা প্রশ্নটা আগে আমি লিখি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়, ব্যাখ্যা করো। এই হলো আমাদের প্রশ্ন। উত্তরটা খুব সহজ, তোমরা দুইটা উদাহরণ দিব, সেই দুইটা উদাহরণ মনে রাখলেই তোমরা এটা সহজেই পারবা। দেখো, এটা লিখতে গেলে তো প্রথমে তোমরা ক্ষার এবং ক্ষারকের সংজ্ঞা দিবা, যে ক্ষারক বলতে কি বোঝায়, ক্ষার বলতে কি বোঝায়। আমরা কিন্তু আগে তোমাদের বলছি যে ক্ষারক বলতে বোঝায় যে সমস্ত যৌগের মধ্যে অক্সাইড থাকবে, হাইড্রোক্সাইড থাকবে, এবং যারা অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে তারা ক্ষারক। আর ক্ষারের কথা আমরা বলছিলাম যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোক্সাইড থাকবে এবং যারা পানিতে দ্রবণীয় তাদেরকে আমরা বলছি ক্ষার। এখন আমরা এখানে একটা উদাহরণ দেব। দেখো, কয়েকটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথম যে উদাহরণটা আমরা এখানে দেব, যে এখানে NaOH, এটাকে বলা হয় ক্ষার। কারণ কি, এখানে OH আছে এবং আরেকটা কথা হলো এই যৌগটা পানিতে দ্রবণীয়। NaOH আমাদের নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং যেটার নাম হলো ক্ষার বললাম কেন, এই যৌগটার মধ্যে OH আছে মানে হাইড্রোক্সাইড আছে এবং এটা পানিতে দ্রবণীয়, জন্য এটা ক্ষার। এইটা ক্ষার পাশাপাশি ক্ষারক, কারণ এখানে OH আছে। আমরা আরেকটা এখানে উদাহরণ দেই, আর কয়েকটা উদাহরণ দিলে বিষয় আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড LOH3, এটা একটা ক্ষারক। LOH3 এটা একটা ক্ষারক, কারণ এখানে অ্যালুমিনিয়াম LOH3 এটা ক্ষারক বললাম, এটার মধ্যে এটা কিন্তু পানিতে দ্রবণীয় নয়। পানিতে দ্রবণীয় নয়, তাহলে নিশ্চয়ই এটা ক্ষার হতে পারবে না। এই যে NaOH এটা কিন্তু ক্ষার, পাশাপাশি ক্ষারক, কারণ এখানে OH আছে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষারক, OH আছে, ও থাকলেও সেটা ক্ষারক হবে, কিন্তু এটা কিন্তু পানিতে দ্রবণীয় নয়। এর একটা গেল। আরেকটা উদাহরণ দিলে বিষয় আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো, ক্যালসিয়াম অক্সাইড CaO, এর নাম হলো ক্যালসিয়াম অক্সাইড। এটা এক ধরনের ক্ষারক। দেখো, এখানে এর মধ্যে কিন্তু আমাদের OH নাই, OH বা হাইড্রোক্সাইড নেই। হাইড্রোক্সাইড, OH মানে হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড যৌগমূলক নেই। তাইলে আমরা কি বলতে পারি, NaOH এটা ক্ষার পাশাপাশি ক্ষারক। তাইলে আমাদের এই যৌগটা পানিতে দ্রবণীয়। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক কেন বললাম, এটা পানিতে দ্রবণীয় নয়। ক্যালসিয়াম অক্সাইড কেন ক্ষারক বললাম, এটার মধ্যে OH নাই। OH না থাকলে, OH থাকলে আমরা সেটা ক্ষার বলতে পারি এবং পানিতে দ্রবণীয় হইতে হবে। তাই আমরা কি বলতে পারি, NaOH ক্ষার পাশাপাশি ক্ষারক। এইজন্য আমরা এখানে বলছি সকল ক্ষারই ক্ষারক। তো NaOH ক্ষার পাশাপাশি ক্ষারক, কিন্তু সকল ক্ষারক আমাদের ক্ষার না। এটা কিন্তু আমরা এই যে CaO ক্যালসিয়াম অক্সাইড কিন্তু ক্ষারক, এটা ক্ষার বলতে পারবো না, এই কারণেই এই যৌগটার মধ্যে OH নেই। অতএব আমরা কি বলতে পারি, এই প্রশ্নের আলোকে, এই উদাহরণের আলোকে আমরা বলতে পারি যে সকল ক্ষারে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ভালো করে যে সংজ্ঞাটা আগে আলোচনা করলাম, সংজ্ঞাটা ভালো করে বুঝো, আমার মনে হয় এই প্রশ্নে তোমাদের কোনো সমস্যা হবে না।
এটা পরীক্ষায় জেএসসি পরীক্ষা তোমাদের অনেকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটা সকল খারক হলো, সকল খারক কিন্তু এক নয়, বুঝতে পারছো? তোমরা বাসায় বারবারে উদাহরণগুলি প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে যা উদাহরণ দিলাম 1 2 3 সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তোমরা এই তিনটা উদাহরণ ভালো করে প্র্যাকটিস করো। এখানে ক্ষার আমি পাশে বলে দিচ্ছি কেন এটা পানিতে দ্রবণীয় হয়ে গেল, এটা কেন ক্ষারক, পানিতে দ্রবণীয় নয়, এটা ক্ষারক, এটা ওএইচ, এখানে হাইড্রোক্সাইড নেই, এইজন্য এটা ক্ষারক বললাম। এই তিনটা উদাহরণ বারবার তুমি দেখো, দেখো তোমার হয়ে গেছে, মনে হয় কোনো সমস্যা হবে না আশা করি। যাই হোক, এখন আমরা পরের প্রশ্নে আমরা চলে যাই। পরে তাহলে আমাদের এটা হয়ে গেল গা। এর পরের প্রশ্ন আমাদের বলছে লবণ। লবণ বলতে আমরা কি বুঝি? এটা অনেক সহজ, ইংরেজি বলা হয় সল্ট। লবণ বলতে বোঝায় অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায়, অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় যে নিরপেক্ষ পদার্থ তৈরি হয় তাদেরকেই লবণ বলা হয়, অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায়। দেখো সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিচ্ছি। যে প্রক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় নিরপেক্ষ পদার্থ তৈরি হয় তাকে লবণ বলে। অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় নিরপেক্ষ পদার্থ তৈরি হয়, যেমন আমরা উদাহরণ দিতে পারি HCl প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এটা বিক্রিয়া করলে হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। আমরা আগে লেকচারে তোমাদের যৌগ লেখার সম্পর্কে আলোচনা করেছিলাম। ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যালসিয়াম জন্য 2 আর ক্লোরিন জন্য 1, এর জন্য ক্যালসিয়াম ক্লোরাইড এটা লবণ, আর এখানে পানি। তাই এখানে HCl অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর CaO ক্যালসিয়াম অক্সাইড, এটা বিক্রিয়া করার ফলে আমাদের তৈরি হয়ে গেল ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি, লবণ আর পানি তৈরি হয়ে গেল। এই আমাদের লবণ কি হয়ে গেল। এর পরের প্রশ্নটা আমরা চলে যাই। পরের প্রশ্ন মধ্যে যেটা, সেটা হলো লবণের ভিতর লিটমাস পেপার দিলে কোনো পরিবর্তন হয় না। লিটমাস পেপারটা কি জিনিস? লিটমাস পেপার এটা দেখতে এরকম, দেখো লিটমাস পেপার, এটা একটা কাগজ, এটা দেখতে এরকম একটা আয়তক্ষেত্রের মতো। এটা দুই ধরনের কালার থাকে, একটা লাল থাকে, একটা নীল থাকে। এটা এই লিটমাস পেপারটা হলো তোমার এক ধরনের গাছ থেকে তৈরি, এটাকে বলা হয় লাইকেন নামক এক ধরনের গাছ, লাইকেন নামক এক ধরনের গাছ থেকে তৈরি। এই লিটমাস পেপারটা লাল থাকে এবং নীল থাকে, লাল থাকতে পারে, নীলও থাকতে পারে লিটমাস পেপার। তো এখন প্রশ্ন বলা হয়েছে যে লবণের ভিতরে লিটমাস পেপার দিলে কোনো পরিবর্তন হয় না কেন? এখানে হয় না, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে HCl প্লাস ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করলে হয় ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি, এইটা লবণ। আমরা জানি যে অ্যাসিডের মধ্যে লিটমাস দিলে অ্যাসিডের নীল লিটমাসটা লাল হয়ে যায়, অ্যাসিড নীল লিটমাস লাল করে আর ক্ষারের লালকে নীল করে। এখন এইগুলোর মধ্যে আমরা যদি লিটমাস পেপার দেই, তাহলে আমরা মনে রাখার জন্য মনে রাখি যে এবিআর হলো সহজ কথা, শিক্ষার্থী তোমরা খেয়াল করো, এতে অ্যাসিড, বিতে ব্লু আর রেড, মানে লিটমাসের মধ্যে লাল থাকে এবং নীল থাকে, কথা আমি তোমাদের বললাম, মনে রাখবা লিটমাস দুই ধরনের, লাল এবং নীল। তার মধ্যে যদি আমরা নীল লিটমাস অ্যাসিডের মধ্যে দেই, তাহলে সঙ্গে সঙ্গে নীল লিটমাসটা লাল হয়ে যাবে। লিখছি আমরা ABR, মানে অ্যাসিড
ব্লুকে রেড করে, মানে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। যদি আমরা অ্যাসিডের মধ্যে নীল লিটমাসটা বাদ দেই তাহলে নীল লিটমাসটা লাল হয়ে যাবে অ্যাসিডের ক্ষেত্রে, আর ক্ষারের ক্ষেত্রে উল্টা, লালটা নীল হয়ে যাবে। আর যখন আমরা এই যে HCaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড হলো, এটা একটা লবণ, এটা হওয়ার ফলে কি হয়ে গেল গা, ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে লবণ হয়ে গেল, এর মধ্যে অ্যাসিডের বৈশিষ্ট্য নাই, ক্ষারের বৈশিষ্ট্য নাই, যার কারণে আমরা যখন লিটমাস পেপার দিব তখন কোনো এটা পরিবর্তন হবে না। এটা হলো মূল কথা। তাইলে আমাদের কি হয়ে গেল, তাহলে আমাদের যে বিষয়টা আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমরা বলছি যে লবণের ভিতর লিটমাস পেপার দিলে কোনো পরিবর্তন হয় না। এই কারণে পরিবর্তন হয় না কারণ লবণের মধ্যে অ্যাসিডের বৈশিষ্ট্য নাই, ক্ষারের বৈশিষ্ট্য নাই, যার কারণে লিটমাস পেপার দিলে আমরা নীল দিলে পরিবর্তন হবে না। নীল দিলে আমরা যদি এখানে মনে করা বিকারের মধ্যে আমরা লবণটা নিলাম ক্যালসিয়াম ক্লোরাইড বা টেস্ট টিউবের মধ্যে নিলাম, আমরা যদি নীল লিটমাস দেই নীলই থাকবে, আবার লাল লিটমাস দিলে লালই থাকবে, কারণ এটা লবণ হয়ে গেছে, রেসিডিউ না ক্ষার না। এটা হলো মূল কথা। এই কারণে লিটমাস পেপার দিলে কালারের কোনো পরিবর্তন হয় না। এই হলো কথা, তোমরা এটা এমনি কথাটা গুছাই লিখে দিবা। তাহলে আমাদের প্রশ্নটা হয়ে গেল। এরপরে যে কথাটা, এরপরের প্রশ্ন আমাদের কি আছে, নির্দেশক। নির্দেশক বলতে আমরা কি বুঝি? নির্দেশক বলতে কি বোঝায়? নির্দেশক এটা ইংরেজি বলা ইন্ডিকেটর। নির্দেশক লিটমাস পেপারের মতোই নিজেদের কালার পরিবর্তনের মাধ্যমে কোন যৌগ, অ্যাসিড, ক্ষার বা নিরপেক্ষ বা লবণ এটা নির্দেশ করে যে তাকে বলা হয় নির্দেশক। নিজেদের মধ্যে নিজেদের কালার পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড, ক্ষার বা নিরপেক্ষ নির্ধারণ করে যে তাকে বলা হয় নির্দেশক বা ইন্ডিকেটর। এটা হতে পারে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনফথেলিন ইত্যাদি। দেখো তোমাদের আমি লিখে দিচ্ছি, তাহলে বিষয়টা পুরোপুরি আর ক্লিয়ার হবে। নির্দেশক বলতে আমরা কি বুঝি? নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে, নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোন একটা বস্তু অম্ল, ক্ষারক বা অম্ল, ক্ষারক বা নিরপেক্ষ এখানে না অম্ল, ক্ষারক না নিরপেক্ষ তাহা নির্দেশ করে তাকে নির্দেশক বলে। যেমন মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনফথেলিন ইত্যাদি। তাহলে আমরা এখানে কি বললাম, নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোন একটা বস্তু অম্ল, ক্ষারক না নিরপেক্ষ এটা নির্দেশ করবে, তাদেরকে বলা হয় নির্দেশক বলা হয় বা ইন্ডিকেটর বলা হয়। যেমন মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনফথেলিন ইত্যাদি, এগুলো বলা হয় নির্দেশক। তাহলে আমাদের নির্দেশকটা হয়ে গেল। এরপরের যে প্রশ্নটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। পরের প্রশ্ন আমাদের মিথেন কি অ্যাসিড? প্রশ্ন করা হয়েছে আমাদের। CH4 এটাকে বলা হয় মিথেন। আমরা প্রথমেই যেটা বলবো উত্তরটা, মিথেন কি অ্যাসিড? না, মিথেন অ্যাসিড না। কারণ CH4 মিথেন, এটার মধ্যে 4টা হাইড্রোজেন পরমাণু আছে।
এই CH4 যখন পানিতে সাথে বিক্রিয়া করবে তখন H+ হাইড্রোজেন আয়ন প্রদর্শন করবে না, যার কারণে মিথেন অ্যাসিড নয়। যদি আমরা উত্তর লিখি তাহলে কি হবে? উত্তর মিথেন অ্যাসিড নয়, কারণ ইহাতে চারটি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, কিন্তু জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদর্শন করে না। হাইড্রোজেন আয়ন তার মানে H+ প্রদর্শন করে না। তাহলে আমরা কি বললাম যে মিথেন অ্যাসিড নয়, কারণ ইহাতে চারটা হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকবে এবং জলীয় দ্রবণে H+ প্রদর্শন করে না, যার কারণে এইটা কিন্তু আমরা অ্যাসিডের সংজ্ঞা থেকেই আমরা কিন্তু বলতে পারি মিথেনটা অ্যাসিড কিনা। কারণ আমরা H দেখলে আমরা কিন্তু অ্যাসিড বলতে পারি না, শুধু H দেখলে। কিন্তু আমরা মনে রাখতে হবে যে এটা অ্যাসিড হবে তখনই, হ্যাঁ H থাকবে শর্ত একটা, এরপরে যখন আমরা এরা জলীয় দ্রবণে যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করবে তখন তারা H+ আয়ন দেখাইবে, মানে হাইড্রোজেন আয়ন দেখাইবে। যদি না দেখে তাহলে অ্যাসিড বলতে পারি না। তাই আমরা বলতে পারি CH4 এখানে চারটা পরমাণু আছে হাইড্রোজেনের, কিন্তু এরা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন কিন্তু H+ প্রদর্শন করে না, যার কারণে CH4 মিথেন অ্যাসিড নয়। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরের যে প্রশ্নটা, অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার, তাহলে এটা আমাদের আলোচনা হয়ে গেল। অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার। অ্যাসিড ও ক্ষারকের অনেকগুলি ব্যবহার আছে, তার মধ্যে অন্যতম যে ব্যবহারটা সেটা হলো ব্লিচিং পাউডার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার কি কাজে লাগে? ব্লিচিং পাউডার অনেক সময় আমরা সাবান ডিটারজেন্টে যে ময়লাটা পরিষ্কার হয় না সেটা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা যায়। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা উপরে ক্লাসে 9 10 গেলে বিস্তারিত জানতে পারবা। তারপরে একটু বলে দেই যে অ্যাসিড ক্ষারকের ব্যবহারের মধ্যে ব্লিচিং পাউডারটা খুবই গুরুত্বপূর্ণ। ব্লিচিং পাউডারের প্রস্তুতি দেখো কিভাবে ব্লিচিং পাউডার তৈরি করে। ব্লিচিং পাউডার তৈরি করার ক্ষেত্রে অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার। ব্লিচিং পাউডার খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, CaOCl। এখানে মনে রাখতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন চালনা করলে তাপমাত্রা 40 ডিগ্রি, পাশাপাশি তাপ, এই ত্রিভুজ চিহ্ন দেখতে পাচ্ছ এটা কিন্তু তাপ চিহ্ন। তোমরা এটা পড়ো নিশ্চয়ই মনে করতে, এটা কিন্তু ত্রিভুজ না, এটা কিন্তু তাপ, হিট। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন চালনা করলে ব্লিচিং পাউডার পাওয়া যায়। এর নাম হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড অর্থাৎ ব্লিচিং পাউডার। তাহলে এই তৈরি করার ক্ষেত্রে আমাদের অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার আমাদের প্রয়োজন আছে। নামটা তোমাদের লিখে দিচ্ছি। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। পাশাপাশি আমাদের পানিও তৈরি হয়। আমাদের মেইন প্রোডাক্ট হলো ব্লিচিং পাউডার। আয়রন অ্যান্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর Cl2 মানে হলো ক্লোরিন।
ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পরবর্তী ক্লাসে এটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে এটা কাজ করবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কুলুন চালনা করলে তাপমাত্রা 40 দিয়ে যখন তাপ দেওয়া হবে তখন যা তৈরি হয় তাকে বলা হয় ব্লিচিং পাউডার। এটা একটা অন্যতম একটা ব্যবহার অ্যাসিড কারকের মধ্যে। এরপরে আছে পরবর্তী যে পয়েন্ট, অ্যাসিড কারকের ব্যবহারের মধ্যে যে আরো পয়েন্ট আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH কিন্তু আমরা আগে লিখছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটার কাজ হলো ঘর বাড়ি ওয়াশ করতে ব্যবহার করা হয়, ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয়, ঘর বাড়ি হোয়াইট ওয়াশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন কোন কাজে ব্যবহার করা হবে সেগুলো তোমাদের পয়েন্ট আকারে সংক্ষেপে লিখে দিচ্ছি। আবার যদি পানি আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই দুটো যৌগ মিলে তৈরি হয় পেস্ট। পানি আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা তৈরি হয় হলো পেস্ট, তৈরি হয় পেস্ট। এইগুলোটা কি করে? এই পেস্টের সাহায্যে তোমার পোকামাকড় দমনের সহায়তা করে, পোকামাকড় দমন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পোকামাকড় দমনে ব্যবহার করা হয়, এটাকে আবার বলা হয় মিল্ক অফ লাইম বলা হয়, মিল্ক অফ লাইম। এই সমস্ত পয়েন্টগুলি তোমাদের এমসিকিউ থাকবে। মিল্ক অফ লাইম তোমাদের বিষয়ে আমি একটু ক্লিয়ার করাই। অ্যাসিড ও ক্ষারকের ব্যবহারের মধ্যে যে পানির মধ্যে যদি CaOH দেওয়া হয়, আমরা CaOH এর পুরো কিন্তু আগে বলছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বারবার লিখছি না। যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পানি যোগ করা হয়, যোগ করা হয়ে গেলে এক ধরনের যে ঘন লাইনের মধ্যে তৈরি হয়, এটাকে বলা হয় পেস্ট। এটাকে আরেকটা নাম হলো মিল্ক অফ লাইম। এটা পেস্টটাকে বলা হয় মিল্ক অফ লাইম বলা হয়, যার কাজ হলো পোকামাকড় দমন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আরো অনেকগুলি ব্যবহার আছে, তোমাদের আমি কিছু কিছু তোমাদের লিখে দিচ্ছি। বর্তিতা মুছে দেই। আমরা সবাই অনেকেই কিন্তু সবার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আমরা কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাই। অতিরিক্ত পাকস্থলীর মধ্যে অতিরিক্ত HCl সৃষ্টি হয়ে যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যায়, তখন আমাদের পেটের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, এটাকে বলা অ্যাসিডিটি বলা হয়। দেখো অ্যান্টাসিড তৈরি করার ক্ষেত্রে অ্যাসিড ক্ষারকের ব্যবহার আছে। অ্যান্টাসিড ওষুধ তৈরি করার ক্ষেত্রে অ্যাসিড ক্ষারকের ব্যবহার আছে। তার মধ্যে অন্যতম হলো ম্যাগনেসিয়াম MgOH2, মানে এটা সাহায্যে তৈরি করে অ্যান্টাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা কি বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া। এই অ্যান্টাসিড কিন্তু তোমাদের সাসপেনশন আকারে পাওয়া যায়, ট্যাবলেট আকারে পাওয়া যায়। অ্যান্টাসিড তৈরি করে ম্যাগনেসিয়াম MgOH বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এর নাম হলো মিল্ক অফ ম্যাগনেসিয়া। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ছাড়াও অ্যান্টাসিডে আরো কয়েকটা যৌগের সাথে তৈরি করা যায়। তার মধ্যে আরেকটা অন্যতম যৌগ হলো AlOH3, এর নাম হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে খেয়াল করো তোমরা, তাহলে আমরা অ্যান্টাসিড পেটের মধ্যে আমাদের HCl এর পরিমাণটা যখন বেড়ে যায়, অ্যাসিডিটির পরিমাণ যখন বেড়ে যায়, তখন আমরা যে অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিডের মূল উপাদান ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যাকে বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া। পাশাপাশি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ছাড়াও বাড়তি হিসাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় AlOH3, এইটাও অ্যান্টাসিডের তৈরির মূল উপাদান হিসাবে কাজ করে। এই অ্যাসিড ক্ষারকের ব্যবহারের মধ্যে একটা গেল অ্যান্টাসিডের ব্যবহার। দেখি আরো কি কি ব্যবহার আছে, আরো কিছু ব্যবহার আছে। তার মধ্যে আমরা যে ফলমূল খাই, ফলমূল বা সবজিতে যে অ্যাসিড থাকে, ফলমূলের মধ্যে বা সবজির মধ্যে বা সবজিতে যে অ্যাসিড থাকে ওটাকে বলা হয় জৈব অ্যাসিড।
ফলমূলের আমরা যে ফলমূল খাই বা সবজি খাই ওগুলোর মধ্যে যে অ্যাসিড থাকে তাকে বলা হয় জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের মধ্যে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। জৈব অ্যাসিডের মধ্যে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড যাকে ভিটামিন সি এর উৎস, ভিটামিন সি, এবং যার অভাবে আমাদের কি হতে পারে? স্কারভি রোগ হতে পারে। কি বললাম? ফলমূলের মধ্যে বা সবজির মধ্যে জৈব অ্যাসিড থাকে এবং এগুলো বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর উৎস, এবং এগুলি না খাইলে আমাদের স্কারভি রোগ হতে পারে। এই এবং অ্যাসিড ক্ষারকের মধ্যে এই একটা ব্যবহার গেল আমাদের। এরপর আরো ব্যবহার আছে নানা রকম। খনি থেকে যে আমরা অ্যাসিডগুলি পাই তাকে বলা হয় খনিজ পদার্থ বা খনিজ অ্যাসিড। খনি থেকে যে অ্যাসিডগুলি আমরা পাই, খনি থেকে যে অ্যাসিডগুলি পাই, খনি থেকে যে অ্যাসিড তাদের বলা হয় খনিজ অ্যাসিড। যেমন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড রাজা বলা হয় HNO3 নাইট্রিক অ্যাসিড। আর অনেক অ্যাসিড আছে, এগুলি বলা হয় খনিজ অ্যাসিড। যেটা তোমরা অনেকেই এগুলি বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করে, অ্যাসিড নিক্ষেপ করে, যেগুলি স্বাস্থ্যযোগ্য অপরাধ, সেগুলি খনিজ অ্যাসিড। খনি থেকে পাওয়া যায় নাম হলো খনিজ অ্যাসিড। এরপরে বিভিন্ন ধরনের শিল্প কারখানায় অ্যাসিডের ব্যবহার আছে, বিভিন্ন কলকারখানায় অ্যাসিডের ব্যবহার আছে, ওষুধ শিল্পে ব্যবহার আছে, রং তৈরি করার ক্ষেত্রে ব্যবহার আছে, বিভিন্ন জায়গায় অ্যাসিড এবং ক্ষারকের ব্যবহার আছে। রকেটের জ্বালানি তৈরি করার ক্ষেত্রে, রকেটের জ্বালানিতে রকেটের জ্বালানি ইত্যাদি ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষারকের ব্যবহার আছে। এই মোটামুটি আমাদের অ্যাসিড এবং ক্ষারকের ব্যবহার গেল। এরপরে আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হলো কি? অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অ্যাসিড ও ক্ষারের কিছু অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আমরা বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। NaSO3 এর নাম সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এর আরেক নাম আছে খাবার সোডা। খাবার সোডা। সোডিয়াম বাইকার্বনেট যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন হবে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, আর তৈরি হবে পানি। সোডিয়াম বাইকার্বনেট। এরপর যদি আমরা দেখাই এখানে ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl, সেই ক্ষেত্রে তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। এরপরে আরেকটা আছে জিঙ্ক প্লাস HCl, এটা হবে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এখানে যে মূল যে কথাটা, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে যে অ্যাসিড ও ক্ষারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে আমাদের মূল যে কথাটা, অ্যাসিড ও ক্ষারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে কোনো ধাতব কার্বনেটের সাথে, এটা কোন কার্বনেট, এটা হলো বাইকার্বনেট, যে কোনো বাইকার্বনেট এবং কার্বনেটের সাথে HCl অ্যাসিড বিক্রিয়া করে লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটা অন্যতম বৈশিষ্ট্য। আরেকটা হলো যে কোনো ধাতুর সাথে, জিঙ্ক ধাতু, সোডিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, যে কোনো ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করলে তৈরি হবে লবণ আর হাইড্রোজেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ থাকতে পারে যে খাবার NaSO3 খাবার সোডার সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট। NaSO3 সোডিয়াম বাইকার্বনেট, একে বলা হয় খাবার সোডা। এটা মনে রাখতে হবে। খাবার সোডার সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করবে
তখন তৈরি হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ। এটা খাবার লবণ, খাবার সোডা, কার্বন ডাই অক্সাইড উড়ে যাবে প্লাস পানি। এরপরে ধাতব কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, যে কোনো কার্বনেট হতে পারে ধাতব কার্বনেটের সাথে যখন HCl অ্যাসিড বিক্রিয়া করবে, এখানে HCl লবণযোগ্য হতে পারত, হতে পারে HNO3, হতে পারে H2SO4, যে কোনো অ্যাসিড হতে পারে। বিক্রিয়া করলেই হয়ে যাবে লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড। আর যে কোনো ধাতুর সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করবে তখন আমাদের হবে লবণ আর হাইড্রোজেন, জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এখানে যে কোনো যৌগের প্রথম যে মৌল থাকে বা যৌগমূল থাকে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। প্রত্যেকটা যৌগের মধ্যে প্রথমে প্লাস মাইনাস থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, মাইনাস হতে পারে, আগে প্লাস হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে প্লাস, প্রথমে ধাতু তারপরে অধাতু। সেই ক্ষেত্রে প্রথম যৌগের প্লাসের সাথে পরের যৌগের মাইনাস, যেমন এখানে Ca, এখানে Cl। এখানে আমি একটু দেখাই, যেগুলো একটা বিক্রিয়া, এটা কিন্তু তোমাদের ক্লাসে তেমন বিস্তারিত না, তারপর বিক্রিয়া করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। যেমন এখানে CaCO3, এই যৌগটার মধ্যে প্রথম যৌগটা প্লাস, এখানে কিন্তু +2 হবে, ক্যালসিয়াম ওটা পরে আমি বলতেছি। আর এখানে কার্বন একটা মাইনাস, H প্লাস আর Cl টা মাইনাস। যে কোনো বিক্রিয়া তোমরা মনে রাখবা সব সময়, বিক্রিয়া করার জন্য প্রথম যৌগের প্লাসের সাথে পরের যৌগের মাইনাস যুক্ত হবে। CaCl, এখন CaCl লিখলে তো হবে না, এখানে আমাদের CaCl লিখলে হবে না, ক্যালসিয়াম ক্লোরাইড, কারণ ক্যালসিয়ামের যদি 2, এটা পরিবর্তন হয়ে Cl এর সাথে বসবে, এবং Cl মানে ক্লোরাইড যদি 1, এটা ক্যালসিয়ামের সাথে বসবে, দেওয়া লাগবে না। এটা আমরা আগে আলোচনা তোমাদের সাথে করেছিলাম। তাই এটা হয়ে গেল ক্যালসিয়াম ক্লোরাইড। এর বাকি যা থাকে H এবং O মিলা হয় পানি, আর C এবং O মিলা হয় কার্বন ডাই অক্সাইড। এগুলো আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে আমরা মনে রাখবো, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো যদি মনে রাখি তাহলে আশা করি মনে হয় কারো সমস্যা হবে না। তোমরা সবসময় এগুলো মনে রাখবা। এই হলো আমাদের অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সর্বশেষ যে প্রশ্নটা আছে আমাদের, সেটা হলো অম্ল, ক্ষার ও লবণ শনাক্তকরণ। অম্ল, ক্ষার ও অম্ল, ক্ষার ও লবণ শনাক্তকরণ খুব সহজ। এটা আমরা অনেকগুলি প্রসেসের মাধ্যমে দেখাতে পারি। তার মধ্যে সহজ যেটা লিটমাস পেপার, অম্ল, অ্যাসিড, যখন আমরা ABR মনে রাখি, আর কিছু না, মানে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এখানে আমরা নীল লিটমাস নিব একটা টেস্ট টিউবের মধ্যে, একটা বিকারের মধ্যে। অ্যাসিড আছে না কি আছে আমরা জানি না, মনে করি অ্যাসিড আছে। এখন যদি আমরা এটার মধ্যে ডুবাই, এটা একটা লিটমাস, নীল লিটমাস, সাথে সাথে অ্যাসিড হয়ে গেলে, এখানে কি বললাম, একটা বিকার আছে, এর মধ্যে বিকারের মধ্যে অ্যাসিড আছে। যদি আমরা অ্যাসিডের মধ্যে নীল লিটমাস দেই, সঙ্গে সঙ্গে নীল লিটমাস কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। তা লাল হয়ে গেলে আমরা বুঝবো নিশ্চয়ই অ্যাসিড। এইভাবে অ্যাসিড আমরা শনাক্তকরণ হয়ে গেল। এরপরে ক্ষারের কথা আসি। উল্টা, A আর B, মানে এটা অ্যাসিডের উল্টা। এটা মনে রাখতে হবে কি, অ্যাসিডের উল্টা। এটা কি করবে, ক্ষার কি করবে, ক্ষার লাল লিটমাসকে নীল করবে। আমাদের এটার মধ্যে আমাদের কি আছে, ক্ষার আছে। আমরা এটার মধ্যে যদি আমরা কি দেই, লাল লিটমাস পেপার দেই, তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, এটা নীল হয়ে যাবে। ক্ষার যদি, ক্ষারের মধ্যে যদি আমরা কি দেই, ক্ষারের মধ্যে যদি আমরা লাল লিটমাস পেপার এখানে ডুবাই, সঙ্গে সঙ্গে
লাল লিটমাসটা আমাদের কি যদি নীল হয়ে যাবে তাহলে বুঝতে পারবো এটার মধ্যে ক্ষার আছে। এই আমাদের ক্ষারের কথা গেল। আর যখন আমরা একটু মুছে দিই, এখানে লবণের কথা সর্বশেষ বলি। এটা কিন্তু আমরা আগে একটু আলোচনা করেছিলাম লবণ, যে এই বিকারের মধ্যে নিচে এরকম করে উপরে পানি, নিচে লবণ আছে, এরকম আছে। এখন এটার মধ্যে আমরা দুই ধরনের লিটমাস পেপার দেব। এটা নীল, এটা আমাদের লাল। আমরা এই লবণের মধ্যে আমরা নীল লিটমাস দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে নীল নীলে রয়ে গেল। আবার যখন আমরা এই লবণের মধ্যে আবার লাল লিটমাস দিলাম তখন ওটা লাল লালের হয়ে গেল। কেন হয়ে গেল? এটা অ্যাসিডের বৈশিষ্ট্যটার মধ্যে নাই, ক্ষারের বৈশিষ্ট্য নাই, যার কারণেই এইটা লিটমাসের কোনো পরিবর্তন হয় নাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অম্ল, ক্ষারক, লবণ নিয়ে যে আলোচনা করলাম, তোমাদের বইয়ের মধ্যে ধারাবাহিকভাবে এগুলো আছে, এমনি আলোচনা করলাম। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং বারবার বাসায় খাতা কলম নিয়ে যখন তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখবা, এই অধ্যায়ে দেখবা, তখন তোমরা খাতা কলম নিয়ে বারবার প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আবার তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।